হ্যালো বন্ধুরা, লাভ মি বিফোর ইউ ডাই এর পার্ট 1 তোমরা দেখে নিয়েছো, তাই পার্ট 2 নিয়ে আমি আজ ফিরে এলাম। আর যারা পার্ট 1 দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখলাম। তো পার্ট 2 এর গল্পের শুরুতেই আমরা গল্পের হিরো সেনসাইকে দেখতে পাই। সেনসাই একটা জায়গায় বসে কিছু একটা ছবিতে আঁকছিল, আর ওকে দেখে গল্পের হিরোইন মিকোটো জিজ্ঞেস করে, তুমি কি করছো? আর এই ছবিটা নিয়ে বা ওখানে দাঁড়িয়ে আছো কেন? এই এই তুমি সিগারেট খাচ্ছ কেন? আগে তো ললিপপ খেতে, তাহলে তুমি কি আমাকে তখন সত্যিটা লুকিয়েছিলে? সেনসাই তখন বলে, মানুষ ভাবে যে সবসময় সে যেটা করবে সেটাই ঠিক। পরিস্থিতি বদলেছে, সময়ও বদলেছে। এরপর মিকোটো মনে মনে বলে, সেনসাইয়ের সাথে দেখা হওয়ার পর থেকে আমার জীবন বদলে গেছে। আমি নিজের জীবনে অনেকটাই একাকী আর দুঃখী ছিলাম। সেনসাই আসার পর আমার জীবনটা একদম খুশিতে ভরে গেছে। এরপর মিকোটো বসে ক্যানভাস নিয়ে একটা ছবি আঁকে। সেনসাই জিজ্ঞেস করে, তুমি কি করছো? তুমি সাদা জামা পরা আমার ছবি আঁকছো কেন? আমাকে তো চক ডাস্টারের মতন লাগবে, ঠিক ব্ল্যাকবোর্ডে চক দিয়ে আঁকলে যেমন হয়। তখন মিকোটো বলে, আমি তোমার ছবি আঁকিনি, ভালো করে চেয়ে দেখো। এটা আমার ছেলেবেলার ছবি। জঙ্গলে আমি একা হারিয়ে গেছি, আর সেইখান থেকে নিজেকে নিজে রেস্কিউ করার চেষ্টা করছি। সেনসাই তখন ওর কাছে গিয়ে ছবিটা দেখে আর বলে, তাই নাকি? এই ছবিটা সত্যিই তুমি? এরপর বলে যে, তুমি আরেকটা জিনিস ভাবো তো, স্কুলে তুমি কেমন একটা ছিলে, অদ্ভুত ধরনের, তাই নয় কি? এরপর বলে, জানি না। আচ্ছা তুমি ভাবো তো সেনসাই, তুমি যদি জঙ্গলে হারিয়ে যেতে আর চারদিকে যদি মরার খুলি ভয়ঙ্কর সব জিনিসপত্র পড়ে থাকতো। এটা শুনে সেনসাই ভয় পেয়ে যায়। আর তারপর বলে, তুমি একটা জিনিস স্বীকার করো না কেন, যে তুমি আমাকে ভয় দেখাতে চাইছো, অর্থাৎ তুমি আমায় পছন্দ করো। আর ঠিক সেই মুহূর্তেই মিকোটো দুজন ক্লাসমেট ওদের দুজনকে ছাদে দেখে নিয়ে ভাবে ওরা প্রেম করছে। মিকোটো বলে, না না, ভুল ভাবছো তুমি, কারণ ওরা দুজনে যে সত্যি রিলেশনশিপে আছে সেটা স্কুলের কাউকে জানানো সম্ভব নয়, তাহলে সেটা সেন্সাইয়ের জন্য প্রবলেম হবে। আর এই সিচুয়েশনে মিকোটোকেও কাছে টানতে গেলে হাতে থাকা ব্রাশে থাকা রং ওর জামায় লেগে যায়। তারপর দুজনে ওয়াশরুমে সেটা চেঞ্জ করতে আসে। এরপর ক্লাসরুমের মধ্যে জামাটাকে ফেরত দেওয়ার কথা বলে। আর ঠিক তখনই মিকোটো হাঁ করে তাকিয়ে থাকতে থাকতে সেন্সাইয়ের গালে হাত লাগাতে যায়। তারপর নিজের খেয়াল আসতে ও ফিরে আসে, ভাবে যে অনেক আগে এরকম কিছু কাজ কি আমরা করেছিলাম। তখন সেন্সাই বলে, তুমি কি ছবি আঁকার সময় এটাই তাহলে বলতে চাইছো, যে তুমি আমার কথাই ভাবছিলে? মিকোটো বলে, এরকম কিছু নয়। এরপর মিকোটো সায়েন্স ক্লাসে অর্গানগুলো নিয়ে, মানুষের অর্গান নিয়ে পড়াশোনা করছে আর ভাবছে এইটুকু তো হার্ট, এর মধ্যে এত ভালোবাসা থাকে কোথায়। এরপর হঠাৎ করেও মনে পড়ে যায় যে ক্লাসের মধ্যে সেন্সাই বাকি মেয়েদের নাম ধরে ডাকে বা বাকি মেয়েদের নাম মনে রাখে, কিন্তু একমাত্র ওকেই হাই স্কুল গার্ল বলে ডাকে, ওর নাম ধরে ডাকে না। তো এটার জন্য ওর খুব রাগ হয়। মিকোটো বলে, এরকমটা কেন করো? আমার এটাতে খুবই খারাপ লাগে। জেলাসি ফিল তুমি ঠিক বলতে পারো না, তো আমার নাম ডাকতে তোমার প্রবলেমটাই বা কোথায়? ঠিক তখনই সেন্সাই ওর দিকে তাকায় আর বলে, আমি তোমাকে কেন হাই স্কুল গার্ল বলে ডাকি তুমি জানো? এটার মানে তুমি আমার জন্য অনেক স্পেশাল, আর আমি তোমার নাম বারবার নিলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। আমি তোমাকে হাই স্কুল গার্ল বলে নিজেকে রিমাইন্ড করাই যে এই স্কুলের ভেতরে তোমার সাথে আমার রিলেশন করা যাবে না, কারণ আমি তোমাকে পছন্দ করি, যে সেটা তুমিও জানো। এইটাই আমার একটা কারণ। মিকোটো বলে, হ্যাঁ, এটা একটা ভ্যালিড রিজন হতেই পারে। সেন্সাই ওকে আরো বলে, আসলে তুমি তখন তোমার হাতটা আমার দিকে বাড়িয়ে দিচ্ছিলে, এরকম ভাবে আমাদের যদি কেউ একসাথে দেখে নেয় তাহলে তো কিছু ভাবতে পারে। তুমি তো খুব ফরওয়ার্ড মেয়ে দেখছি, সেই কারণে। মিকোটো বলে, ও হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ। এটার ফলে বাকিরা সন্দেহ করে আমাদের সম্পর্কের কথা জেনে যাবে। এটা ভেবে মিকোটো প্রচুর নার্ভাস হয়ে যায়। মিকোটো এরকমই ছিল, তোমরা আগেই দেখেছো। তো বারবার ছোটখাটো ব্যাপারগুলো তো প্রচুর নার্ভাস হয়ে যেত। সেন্সাই এর পর ওর কানের কাছে গিয়ে বলে, হাই স্কুল গার্ল, এত চিন্তা করতে হবে না, তুমি সত্যিই একদম বুদ্ধুরাম। এই বলে গলা থেকে টাইটা খুলে নেয়, আর টাই কাড়াকাড়ি করে দুজনের মধ্যে একটা খুনসুটি সৃষ্টি হয়। তারপরের সিনে আমরা আবারও এখানে সেন্সাইয়ের সেই রেস্টুরেন্টের বন্ধুকে দেখতে পাই। টাইটা হাতে নিয়ে বলে, আজকে আমি একটা অন্য জিনিস এনেছি। তখন ওর বন্ধুটা বলে, তোর পিছনে একজন লোক পড়ে রয়েছে, দেখ তো একে তুই চিনতে পারিস কি না। তো এই লোকটির জন্য ও একটা ছবি নিয়ে আসে, আর এই ছেলেটি হচ্ছে দাদা। তখন বলে, এই ছবিগুলো তোমার জন্য, তুমি এটা তোমার কাছে রাখতে পারো। এরপর বলে যে, তুমি এখানে কি জন্য এসেছো? তখনও বলে, আমি এই শহরে ফিরে এসেছি, আমার কিছু কাজ পড়ে গেছে, আর মিকোটো এটা জানুক সেটা আমি চাই না, কিন্তু মিকোটোর কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করলে তাকেও আমি ছাড়বো না।
আর ঠিক সেই মুহূর্তে মিকোটো ওখান থেকে আসছিল। মিকোটোকে যাতে দেখতে না পায় তাই জন্য অর্ডার করা খাবারগুলো ওপরের দিকে ছুঁড়ে দিয়ে ওর মুখের মধ্যে কাগজের ঠোলটা পরিয়ে দেয়। মিকোটো স্থানে আসে। সেন্সেই দাঁড়িয়ে থেকে বলে, এই ছেলেটা আমার একটা বন্ধু। এদিকে মিকোটোর পেছন পেছন কাজুমাও আসছিল। কাজুমা বলে, তুমি এখানে কি করছো? কাজুমা হঠাৎ করেই এখানে মিকোটো আর সেন্সাইকে একসাথে দেখে বলে, তোমাদেরকে আমার একটু কিছু কথা বলার ছিল। মিকোটো, তুমি আমাকে আর সেন্সাইকে কি একটু একা ছেড়ে দেবে? মিকোটোকে এখানে সরিয়ে দেওয়ার প্ল্যান করতে দেখে সেন্সাই খুশিই হয়, কারণ ও চাইছিল না যে এখানে মিকোটোর দাদার সাথে এক্ষুনি ওর দেখা হয়ে যাক, কারণ ওর দাদা ওর থেকে দূরে থাকে। এরপর ও দাদার জন্য দাদার পছন্দের খাবার কেনে, যেটা দেখেও দাদার খুব কষ্ট হয়। এরপর কাজুমাকে নিয়ে ও স্প্রিং বাতে যায়। সেখানে গিয়ে কাজুমাকে বলে, আমরা দুজনেই এখন নিজেদের মনের কথা খুলে বলতে পারি। কাজুমা এবার বলে সেন্সাইকে, সেদিন আমি জেনে গেছিলাম মিকোটো যেদিন লাস্ট দিন স্কুলে তোমার কাছে কনফেস করেছিল নিজের ভালোবাসার কথা। তখন সেন্সাই বলে, আরে আরে ও বুদ্ধু মেয়ে একটা, ও আমার কানে হাত দিয়ে চাপা দিয়ে দিয়েছিল, আমি কিচ্ছু শুনতে পাইনি। কাজুমা বলে, তুমি সত্যি বলছো? তো তুমি ওর ব্যাপারে তাহলে কি ফিল করো? তখন সেন্সাই বলে, সেটা জেনে তোমার লাভ কি? তুমি কি এখানে মিকোটোকে পছন্দ করো? আর ঠিক তখনই পেছনে ওর দাদা তাসুকাসা চলে আসে। তাসুকাসা বলে, মিকোটো আমার বোন খুবই কিউট, যে কারণে আমি নিজেকে দূরে রাখতাম, আর আমি কাজেও ব্যস্ত ছিলাম, এবার আমি শহরে ফিরে এসেছি। এরপর এরপর সেন্সাই কাজুমা তাসুকাসা দুজনকে নিয়ে ফিরে আসে আর বলে, তুমি ওর কনফেশনের কথা বলছো? তুমিও তার মানে ওকে পছন্দ করো, এটা আমি জানলাম। তুমি নিজের মনের কথা বলে দাও। এরপর ও কিছু একটা রেকর্ডারে রেকর্ড করতে যায়। পরের দিন স্কুলে কাজুমা দেখে যে এখানে মিকোটোকে ওই রেকর্ডারটাই সেন্সাই দিতে যাচ্ছে, যেখানে ও হাই স্কুল গার্লকে বলতে যাচ্ছে যে আমি তোমাকে পছন্দ করি না বা এরকম কিছু। তাই কাজুমা এটা না শুনতে চাওয়ার জন্য মিকোটোর কানটা গিয়ে চেপে ধরে। কিন্তু ওখানে সেন্সাই একটা কথাই বলেছিল, তোমাকে আমি যাত্রার হাতে তুলে দিতে পারি না, তুমি নিশ্চিন্তে থাকো। কাজুমা এরপর আগের দিনের কথাও বলে যে আমরা দুজনে একসাথে স্নান করতে গেছিলাম, যেটা শুনে মিকোটো ভুল ভাবে। এরপর সেন্সাই ক্লাসরুমে ওর সাথে আবারও দেখা করতে আসে। তখনও বলে, আমি জানি তোমার জন্য আমি অতটাও স্পেশাল নয়, তবে আমি জানি না আমার জীবনটা কেমন। তখন সেন্সাই বলে, আরে সামনেই তো তোমার জন্মদিন, শুভ জন্মদিন। কিন্তু নিজের জন্মদিনের কথা মিকোটোর মনে পড়তেই ও বলে, আমি অতটাও স্পেশাল নই, কাশ আমি জন্ম না নিতাম, এটাই ভালো হতো। এরপর মিকোটো দুঃখী দুঃখী মন করে যায়। সিঁড়িতে একজন ছেলে মেয়েকে শুনতে পায়, তারা বলছিল জন্মদিনের দিন তারা ডেটে যাবে। এই বিষয়টাকে অ্যাভয়েড করার জন্য মিকোটো আজকে পালাবার চেষ্টা করে, কিন্তু সেন্সাই কাউকেই পরোয়া করে না। ক্লাসের মধ্যেই মিকোটোকে এসে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, তুমি কি পালাবার চেষ্টা করছিলে? আচ্ছা তুমি কেন এরকম ভাবো যে তুমি না জন্মালেই ভালো হতো? তুমি জানো তুমি না জন্মালে আমার তোমার সাথে দেখা হতো না, তোমাকে আমি কি করে পেতাম? এরপরও খালি হাতটা তুলে দিয়ে বলে, আমি একটা হাওয়াই ভাষা বুকেট দিলাম, তুমি এটা হাওয়াই ভাষা অবস্থাতেই তুলে নাও। এরপর হাওয়া হিসাবেই এরকম ঠিক অ্যাক্ট করে তুলে নেয়। তারপর বলে, জন্মদিন অনেক স্পেশাল, তাই আজকেও তোমার জন্য তোমার স্পেশাল জিনিসই আমি নিয়ে এলাম। যেহেতু মিকোটো স্ট্রবেরি কেক পছন্দ করতো, তাই রেস্টুরেন্টের বন্ধু সমেত কাজুমা সকলে মিলে ওকে সারপ্রাইজ গিফট দেয় আর ওর জন্মদিনের ওকে উইশ করে। কাজুমা বলে, আমি আশা করিনি তুমি আসবে, তাও তোমার জন্মদিনের জন্য আমরাও খুব এক্সাইটেড। এরপর হ্যাপি বার্থডে বলে ওরা এখানে সেলিব্রেশন স্টার্ট করে। মিকোটো এসবে অভ্যস্ত ছিল না। ও ছোটবেলায় ওর মা বাবার সাথেই বার্থডে সেলিব্রেট করেছিল, আর সেটাই ছিল ওর জীবনের শেষ বার্থডে সেলিব্রেশন। তাই জন্য ও একটু ইমোশনাল হয়ে চোখে জল চলে আসে, আর সকলকে অবভিয়াসলি ধন্যবাদও জানায় যে সকলে আমার এত খেয়াল রেখেছো, তার জন্য ধন্যবাদ। সেন্সাই দূর থেকে সবটাই খেয়াল করে। মিকোটো কেক খেতে খুবই ভালোবাসতো, একাই ও অনেক কেক খেতে শুরু করে। এরপর ওরা দুজনে কথা বলতে থাকে, বলে কেক কি কিছু বেঁচে থাকবে নাকি ও সবটাই খেয়ে নেবে আর নিয়েও চলে যাবে। এদিকে দেখে বাকি আরো দুটো কেক রয়েছে, আর এখানে মিকোটো ইমোশনাল হয়ে প্রচুর কেক খেতে শুরু করে। এর মাঝখানে কাজুমার সেন্সাইদের কিছু খেলাও হয়। কাজুমাকে সবসময়ও ইগনোর করার চেষ্টা করতে থাকে। এদিকে মিকোটো ইমোশনাল প্রচণ্ডই ছিল, তার সাথে বুদ্ধুও ছিল। ও নিজের জন্মদিনের আনা কেক নষ্ট করবে না বলে একা একা অনেক কেক খেতে থাকে। সেন্সাই বলে, এবার খাও। স্ট্রবেরিটা নিজের মুখে নিয়ে মিকোটোর সামনে কিস করার ভঙ্গিতে এগিয়ে যায়, আর ওর মুখে স্ট্রবেরিটা রেখে বলে, এখান থেকে খাও, আশা করি এবার তোমার সব খিদে মিটে যাবে। ক্রিসমাস বা সবকিছুতে আমিও একা সেলিব্রেশন করেছি, এটাই আসলে জীবন।
এরপর থেকে প্রায় সময় মিকোটোকে হাইজিন এখানে ইগনোর করার চেষ্টা করতো। ইগনোর করতো এই কারণেই যাতে স্কুলের মধ্যে কোনো রকম গণ্ডগোল না হয়ে যায়। তো মিকোটো এই ব্যাপারেই ওকে প্রশ্ন করে যে তুমি কি আমার জন্য কোনো কারণে আপসেট হয়ে রয়েছো, তাহলে আমাকে সবসময় এরকমভাবে ইগনোর করছো কেন? তখন এখানে হাইবাজিন বলে যে আমি তোমার ভালোর জন্যই করছি। তুমি জানো তো আমাদের এই সম্পর্কটা এখানে সকলে জেনে গেলে কি কি প্রবলেম হতে পারে। তখন এটা শোনার পর মিকোটো বলে আমি আজকে একটা কথা বলতে চাই। স্কুলের মধ্যে কিছু রুমার ঘুরছে, মানে একটা গুজব রটছে আমার গলারই চেনটা কে দিয়েছে। সকলে ভাবছে কাজুমার সাথে আমার রিলেশন চলছে, কিন্তু অ্যাকচুয়াল সত্যি তো সেটা নয়। এটা শোনার পর হাইবাজিন অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করে আর বলে যে এইটা শোনার থেকে আমার মরে যাওয়া ভালো ছিল। আচ্ছা, আমাদের ব্যাপারে যদি সত্যি কোনো গুজব রটেও যায়, তুমি এটা নিয়ে বেশি চিন্তা করো না, আমি সব কিছু সামলে নেবো। এটা শোনার পর মিকোটো বলে তুমি সত্যি বলছো? তুমি সত্যি সবটা সামলে নিতে পারবে তো? আমি জানি না তুমি কতটা সামলাতে পারবে, তবে কোনো রকম মারামারি ঝগড়া ঝামেলা হোক সেটা আমি চাই না, আর তোমার জন্য কোনো প্রবলেম হোক এটাও আমি চাই না। হাইবাজিন বলে তুমি এত চিন্তা কেন করছো? এরপর মিকোটো আগের কথা ভাবে, এটাও ভাবে যে কেউ কেউ স্টুডেন্টরা এটাও মনে মনে ভাবছে যে হয়তো মিকোটো এখানে হাইবাজিনকে পছন্দ করে। তো ওরা ছাদে লুকিয়ে লুকিয়ে গল্প করছিল। এই বিষয়টা নিয়ে ও হাইবাজিনকে এবার বলে। সন্ধেবেলা যখন মোমবাতি জ্বলছে চারিদিকে, তখন বলে তুমি এখানে কী জন্য এসেছো? তখনও বলে জানি না, কেন মনে হচ্ছে যে লোকেরা আমাদের ব্যাপারে শীঘ্রই সব জেনে যাবে। তাহলে কি আমাদের প্রেমিক প্রেমিকার মতন আত্মহত্যা করতে হবে? কারণ এই স্কুলের চাকরি তো তোমার চলে যাবে। তখন ওকে এটা শুনে হাইবাজিন বলে তুমি কি বেরোজগার একজন ছেলেকে বিয়ে করবে? মানে আমার যদি চাকরি না থাকে তা সত্ত্বেও বিয়ে করবে? আর তুমি এরকম লুকিয়ে বসে আছোই বা কেন? ঠিক তখনই ওই স্কুল গার্ল দুজন মেয়ে চলে আসে আর এখানে হাইবাজিনকে ডাকে। হাইবাজিন বাইরে আসার পর বলে একটা কথা বলো তো, আমাদের মনে হয় মিকোটো কারোর একটা প্রেমে পড়েছে। আচ্ছা, ও কি তোমার প্রেমে পড়েছে? হাইবাজিন বলে সব কি ভুলভাল বকছো, আমি একটা অন্য মেয়েকে পছন্দ করি। সে খুবই সেন্সিটিভ, দেখতে সুন্দর, স্মার্ট আর খুবই দয়ালু হৃদয়ের একজন মেয়ে। এটা শোনার পর ওই মেয়ে দুটো বলে আচ্ছা আমরা কি তাহলে সেই মেয়েটার ছবি তোমার কাছ থেকে দেখতে পারি? মিকোটো প্রথমে ভয় পেয়ে যায় সে হয়তো হাইবাজিন ওরই ছবি দেখিয়ে দেবে, কিন্তু হাইবাজিন সেটা করে না, ওর বার্থডে পার্টির দিনের ছবি একটা দেখিয়ে দেয়। এরপর মেয়ে দুটো চলে গেলে মিকোটো এটাই জিজ্ঞেস করে তুমি নিশ্চয়ই সেদিনকার বার্থডে পার্টির ছবিগুলো দেখিয়েছিলে যাতে কোনোভাবে ধরা না পড়ো? আচ্ছা, লোকে এইভাবে সন্দেহ করছে, কতদিন আমরা নিজেদের সম্পর্কটা এইভাবে লুকিয়ে রাখবো, দেখা যাক। এর পরের দিন ক্লাস শুরু হওয়ার পরই একটা দড়ি এখানে হাইবাজিনকে গিফট করে মিকোটো। বলে কোনো কিছু না করা গেলে এই দড়িটা নিয়েই সুইসাইড করতে হবে। তারপরের সিন আমরা আবার বাড়িতে দেখি। সেদিনকার প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টিতে ভিজতে ভিজতে হাইবাজিন বাড়ি ফিরে আসে। মিকোটোকেও আগেই ফোন করে ডেকেছিল ওর পোষ্য বিড়ালটাকে দেখভাল করার জন্য, তাই ওর বাড়িতে আগে থেকেই মিকোটো ওয়েট করছিল। হাইবাজিন যখনই ওর কাছাকাছি যাওয়ার চেষ্টা করে, রোম্যান্টিক হওয়ার চেষ্টা করে, মিকোটো ওখান থেকে পালিয়ে যায়, বলে আমার সত্যি সিরিয়াসলি অনেক পড়া আছে। হাইবাজিন বলে তুমি ভুলে যাচ্ছ আমি একজন টিচার, তো চলো আমি তোমাকে পড়বার কাজে হেল্প করি। এরপর ওকে বই খাতা নিয়ে ওর সামনেই পড়তে বসায়, কিন্তু পড়তে বসাতে বসাতে মিকোটো বলে আমার তোমাকে একটা চড় মারতে ইচ্ছা করছে, কারণ তুমি খানিকক্ষণ আগেই আমার সাথে অসভ্যতাম করার চেষ্টা করেছো। এরপর মিকোটোকে জিজ্ঞেস করে আচ্ছা কাজুমার আর তোমার ব্যাপারে যে রুমারগুলো ঘুরছিল তখন তোমার খারাপ লাগেনি? আমার ব্যাপারে ঘুরলে কি তোমার খুবই খারাপ লাগে? হাইবাজিন কাছাকাছি চলে আসে। মিকোটো বলে তুমি আমাকে পড়াশোনা থেকে এখানে সরিয়ে দিচ্ছ, তুমি কি করছো? পড়তে বসো বলে তারপর তুমি আমাকে পড়া থেকে ডিস্ট্র্যাক্ট করে দিচ্ছ কেন? আরও বলে হাইপাজিন যে সেই মুহূর্তে আমি অনুভব করি যে তোমাকে সত্যি খুব কিউট লাগছিল। সেদিন রাত্রির ওরা একসাথে ঘুমিয়ে পড়ে। না, সেরকম কিছুই হয়নি, নর্মালি ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে ওঠার পর পরের দিন স্কুলে ওকে ইগনোর করে আর এখানে ছাদের টেরেসে গিয়ে বলে যে আমার মনে হয় না আমি খারাপ রেজাল্ট করে ফেলি। আজকে একটা ছবি আঁকছিলাম, সেই ছবিটার মধ্যে জঙ্গলে আমি হারিয়ে গেছিলাম। জানি না ওই ঘটনাটা আসল সত্যিটা আমার কিছুই মনে নেই, শুধু হারিয়ে গেছিলাম এটুকুই আমি জানি। হাইবাজিন বলে এভাবে আমার দিকে তাকিও না, আমি জানি তোমার জন্য খুবই কষ্টকর এইভাবে একাকী বেঁচে থাকাটা, কিন্তু আমি তোমাকে বলছি দেখো সব ঠিকঠাক হয়ে যাবে। তারপর থেকে প্রায় দিনই মিকোটো হাইবাজিনের বাড়িতে যেত পড়াশোনা করার জন্য। ওকে পড়াশোনার কাজে মিকোটোকে হেল্প করতো আর বলতো তুমি আমার জন্য যা যা করেছো আমি সত্যি অনেক বেশি খুশি, কিন্তু সেদিন ওই বৃষ্টিতে ভেজার কারণে আমারও প্রচুর শরীর খারাপ হয়ে যায়। এরপর হাইবাজিন ওর কাছাকাছি চলে আসে। মিকোটো দূরে সরে গিয়ে বলে এইসব করবার কোনো প্রয়োজন নেই, তুমি এগুলো ঠিক করছো না।
এরপর মিকোটো ওকে বলে তাহলে চলো আমরা কারাওকেতে সিং করি, কারণ আমাদের শীঘ্রই গরমের ছুটি পড়ে যাবে। এটা শোনার পর হাইবাজিন বলে তাই নাকি, কিন্তু আমি তো গান করতে পারি না, তাহলে কি করব বলো। এরপর দুজনকে জড়িয়ে ধরে, তখন বলে চলো আমরা একটা ডেটে যাই, আমার তোমাকে এভাবে জড়িয়ে ধরে থাকতে ভালো লাগছে। আর ঠিক তখনই হাইবাজিন লজ্জায় মুখটা নিচু করে নেয় আর মিকোটোর মাথায় হাত বোলাতে শুরু করে। এরপর পড়াশোনা করতে করতে ও যে কখন ঘুমিয়ে পড়ে ও নিজেই টের পায় না। ঘুম যখন ভাঙে তখন ও দেখে যে ওর সামনেই হাইবাজিন বসে রয়েছে, ঠিক পুরনো দিনে যেরকম সাজ পোশাক করতো এইভাবে আসার পর মিকোটোকে বলে আমাকে কি একটু হলেও ইয়াং লাগছে? তুমি সত্যি অনেক ভালো স্টুডেন্ট, তুমি ঘুমের মধ্যেও পড়াশোনা নিয়ে স্বপ্ন দেখছিলে, এত ভালো পড়াশোনায় কি করে হতে পারো? তুমি জানো আমি বহুবার সুইসাইড করতে গেছি, ভেবেছি আমার এই পৃথিবীতে না থাকাই ভালো, কিন্তু যখনই তোমার কথা ভেবেছি বা তুমি আমার জীবনে এসেছো তখন আমার ভয় লেগেছে। আচ্ছা, ভালোবাসায় তো নিশ্চয়ই কোনো নিয়ম কানুন থাকে না, তাহলে আমি এগুলো কেন করতে পারি না? আর স্বপ্নতেও কিন্তু কোনো নিয়ম নেই। হ্যাঁ, মিকোটো এতক্ষণ স্বপ্নই দেখছিল, ও স্বপ্নে দেখছিল হাইবাজিন ওকে কিস করছে। এরপরে ওদের ঘুম ভেঙে যায় আর ও বাড়ি ফিরে এসে দেখে যে মিকোটো সেদিন একা একাই পড়ছিল। হাইবাজিন ওর রেস্টুরেন্টের বান্ধবীটাকে বলে যে আমাদের দুজনকে একটু একা ছেড়ে দাও। এরপরও নিজে অনেক পেজ পড়তে থাকছিল। তারপর মিকোটো বলে তুমি যখন আমাকে পড়াশোনা বা যে কোনো ব্যাপারে অনেক অনেক এখানে আমার ব্যাপারে প্রশংসা করো, আমার মনে মনে একটা অদ্ভুত কনফিডেন্স কাজ করে। হাইবাজিন বলে হ্যাঁ, তোমার জীবনে সবই তো ছিল, এতদিন শুধু এই কনফিডেন্সেরই অভাব ছিল, এবার তোমাকে সবই করতে হবে। মিকোটো নিজের ডায়েরিতে লিখেছিল হাইবাজিন খুবই ভালো ছেলে, কিন্তু নিজের মনের আসল অনুভূতিকে নিজের জোকসের মাধ্যমে লুকিয়ে রাখে। হাইবাজিন একটু চাপা স্বভাবের ছিল, মিকোটো সেটা এতদিনে বুঝে গেছিল। এরপর ওরা দুজনে ফায়ারওয়ার্কস করতে যাবে বলে ধারণা করে, কিন্তু ফায়ারওয়ার্কসের জায়গায় কয়েকটা ধূপকাঠি কিনে নেয় ভুল করে। মিকোটো জানতো না যে এগুলো তারাবাতি নয়, নর্মাল ধূপকাঠি। এটা দেখে হাইবাজিন প্রচুর বোর ফিল করে, বলে ইয়াকুটা পরে এরকমভাবে বসে আছি কেন, এটা বোর লাগছে। মিকোটো বলে দেখো আমাদের প্রথম এভাবে ডেটে আসা, তাও সেটা বেকার হয়ে গেল। হাইবাজিন বলে না না, এরকম ভাবছো কেন, এটাতেও মজা আছে, এই যে ধূপকাঠিগুলোর সুন্দর সুগন্ধ, এরকম মনোরম বাতাস চারিদিকে, বেশ ভালোই লাগছে, খুব একটা খারাপ লাগছে না। তার পরের সিনে আমরা এখানে মিকোটোর দাদা তাসুকাসাকে দেখতে পাই। ও এখানে মিকোটোকে স্কুলে দেখতে গেছিল, কারণ যবে থেকে মিকোটো একা থাকে তবে থেকে ওদের সাথে সেরকমভাবে রিলেশন নেই। তাসুকাসা বোনকে দেখেই নিজের মুখটা ঠোঙা দিয়ে ঢেকে নেয় আর তারপর মিকোটো ওকে টানতে টানতে হাইবাজিনের কাছে নিয়ে যায়। হাইবাজিনকে বলে তোমার বন্ধু তোমার সাথে স্কুলে দেখা করতে এসেছে, আমি আসছি, আমার ক্লাস আছে। এবার এটা দেখে তাসুকাসাকে হাইবাজিন জিজ্ঞেস করে তুমি এখানে কি করতে এসেছিলে, আর এটা খোলো মাথা থেকে, তুমি আরও দুটো ঠোঙা পরে এসেছো, অদ্ভুত ধরনের, এভাবে লুকিয়ে থাকার মানেটা কি? আর এটা স্কুল, এরকমভাবে মুখ ঢেকে আসা যায় না, তুমি জানো না সেটা? তাসুকাসা বলে যবে থেকে আমার বোন একা থাকছে ও ফ্যামিলির কারোরই কোনো হেল্প চায় না, ও একদম একাকী হয়ে গেছে। আমার ফ্যামিলি আমার প্রবলেমের জন্য আমাকে সাথ দিতে গিয়ে মিকোটোকে একা করে দিয়েছে। এরপর মিকোটো আর কাজুমা একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে আসে, বাচ্চাটাকে নিয়ে এসে হাইবাজিনের কাছে বলে একবার অ্যানাউন্স করো না, ওর এখানে গার্জেন হারিয়ে গেছে, ওর দিদিকে হারিয়ে ফেলেছে। এরপর বাচ্চাটা এসে মিকোটো আর কাজুমার সাথে একসাথে পেপার ফোল্ড করে এখানে হ্যান্ডক্রাফটের জিনিস বানায়। আর এসবের মধ্যে মিকোটো খুবই মজা পাচ্ছিল, হো করে হাসতে থাকে। ওকে এভাবে খুশি দেখে তাসুকাসা আর হাইবাজিন দুজনেরই খুব ভালো লাগে, বিশেষত তাসুকাসা, মানে ওর দাদা ভাবে যে আমার বোন সবসময় দুঃখী থাকতো, কিন্তু অবশেষে ও নিজের জীবনে খুশি থাকার চাবিকাঠি পেয়ে গেছে, ও আগের থেকে অনেকটা ভালো আছে। এটা দেখে ওর দাদা তাসুকাসা একটু ইমোশনাল হয়ে পড়ে। স্কুল থেকে যাওয়ার সময় তাসুকাসা একবার এখানে মিকোটোর সাথে দেখা করে আর ইনডিরেক্টলি মিকোটো অনেক কথা বলতে থাকে। মিকোটোকে ইচ্ছা করে হাইবাজিন জিজ্ঞেস করে তুমি তোমার দাদাকে মিস করো না? তখন মিকোটো বলে হ্যাঁ মিস তো করি, আমার একটা গার্জেন থাকলে ভালো হতো, তুমি আমার টিচার। ঠিক তখনই তাসুকাসার কাঁধে হাত দিয়ে বলে আমি তোমার জন্য এসেছিলাম। রেস্টুরেন্টে সেদিন বিকালে হাইবাজিন আর মিকোটো খেতে খেতে বলে আমি জানি ওটা আমার দাদাই ছিল, ও নিজের মুখ দেখাতেই লজ্জা পাচ্ছিল, তো আমি সেটা ফিল করেছিলাম কারণ ও আমাকে আগেই মেসেজ করেছিল। এরপর হাইবাজিন মিকোটোর সাথে সন্ধেবেলা আসে আর ওকে স্কুলে এসে বলে আমার কিছু বাকেট লিস্ট আছে, আমি হয়তো কালই মারা যাব, তাই আমি আমার এই শেষ ইচ্ছাগুলো পূরণ করে যেতে চাই, তুমি কি আমাকে হেল্প করবে? আমার প্রথম ইচ্ছা হলো আমি নিজেকে ছোট বয়সী দেখতে চাই, ইয়াং বয়সে যা যা করে সেটাই করতে চাই। প্রথমেই ও স্কেটিং করতে শুরু করে। হাইবাজিনের সাথে মিকোটোও থাকে। মিকোটো বলে এটাই তোমার ইচ্ছা?
হ্যাঁ, খেলাধুলা ভালো জিনিস নয়, তবে তুমি হঠাৎ করে ইয়াং হতে চাইছো কেন? তার পরের উইশ ছিল যেগুলো, সেগুলো মানতে একটুখানি হিচকিচিয়ে যায়। মিকোটো বলে, এগুলো একটু অদ্ভুত ধরনের চাওয়া। তুমি ইয়াং হতে চাও, স্কুল জীবনে ফিরে যেতে চাও, স্কুল বয়েজদের মতন ড্রেস পরতে চাও, বাইক চালাতে চাও, এগুলো একটু অদ্ভুত চাওয়া নয় কি? হাইবাজিন এগুলো শুনে বলে, চলো তুমি আমার সাইকেলের পিছনে বসো। মিকোটো বলে, কি অদ্ভুত একটা জিনিস, বেশ ঠিক আছে চলো। এরপর হঠাৎ করে সাইকেলে ব্রেক কষলে মিকোটো ওকে জড়িয়ে ধরে। হাইবাজিন বলে, এই কারণেই আমি সাইকেলে বসতে চেয়েছিলাম, আমার ইয়াং হওয়া সার্থক। তারপরে ওরা দুজনে একসাথে লাইব্রেরিতে পড়তে যায়, কারণ মিকোটো এখানে এন্ট্রান্স পরীক্ষায় ভালো রেজাল্ট পাশ করে ও ভালো একটা কলেজে চান্স পেতে চায়, যে কারণে ও পড়াশোনায় মন দিতে চায়। হাইবাজিনকে বলে, তুমি তো স্টুডেন্ট হতে চাও, তাহলে পড়াশোনাও করো। এরপর মিকোটোর মাথায় বারবার এটাই ঘুরতে চায়, হয়তো হাইবাজিন ওর সাথে একটা ডেটে যেতে চায়, কিন্তু এটা কি ওদের প্রপার ডেট হচ্ছে? ঠিক সেই মুহূর্তে হাইবাজিন এখানে এখানে ঘুমিয়ে পড়ে। আর ঘুম ভাঙার পর হাইবাজিনকে মিকোটো বলে, অবশেষে তোমার ঘুম ভাঙলো, চলো এবার তুমি বলো তোমার লিস্টে আর কি কি আছে, তুমি আর কি কি করতে চাও? হাইবাজিন বলে, আমি জানি না, তবে কালকে আর একটা ডেট আছে, এই ডেটটা কিন্তু আমার জন্য খুব স্পেশাল, আমরা দুজনে বেড়াতে যাব। কিন্তু এই ডেটে যাওয়াটা মোটেই ওদের মনোরম থাকে না। পরের দিন সকলে প্রচুর হ্যাংওভার হয়ে থাকে। হাইবাজিন আগের দিন রাত্রিরে অনেক ড্রিঙ্ক করেছিল, যে কারণে ওর শরীর খারাপ করতে থাকে। ওরা একটা রেস্টুরেন্টে খেতে যায়। হাইবাজিনকে মিকোটো বলে, তোমার কি হয়েছে, তুমি কি সত্যিই মরে যাবে নাকি? হাইবাজিন বলে, জানি না, আগের দিন খুব বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলাম, তাই আজকে হ্যাংওভার কাটতেই চাইছে না। তুমি জানো তোমার সাথে আজকে এই বেড়াতে আসা, এত দূরে আসা এই কারণে, যাতে আমাদের শহরের কোনো চেনা জানা লোকের চোখে আমরা পড়ে না যাই। মিকোটো হঠাৎ করে ফিল করে কেউ যেন ওদেরকে ফলো করছে, কিন্তু কেউ সেরকম নয়। পিছনে দুজন মেয়ে হাইবাজিনের সৌন্দর্য নিয়ে প্রশংসা করছিল, যে ছেলেটাকে দেখতে সত্যি দারুণ। মিকোটো কিছুটা নিশ্চিন্ত হয় যে ওদের চেনা জানা কেউ ওদেরকে দেখলে যাক, প্রবলেমটা অন্তত হয়নি। এরপর ওরা দুজনে ফাইনালি ঘুরতে বেরোয়, আর দুজনে হাঁটতে হাঁটতে একটা সুন্দর জঙ্গলের মধ্যে প্রবেশ করে। জঙ্গলটায় গিয়েই মিকোটো বলে, এটা তাহলে আমাদের ডেট করার জায়গা? হাইবাজিন বলে, তুমি জানো না, এই জায়গাটা আমার জন্য খুব স্পেশাল। এখানে আমি কোনো এক টাইমে সুইসাইড করতে এসেছিলাম, আর সেখানে সুইসাইড করতে আমি পারিনি, ব্যর্থ হই। তারপর থেকে আমার জীবনের মোড়ই ঘুরে যায়। তখন মিকোটোকে জিজ্ঞেস করে, কিভাবে আর কেন সুইসাইড করতে চাওনি, আর কীভাবেই বা তুমি ফিরে গেলে? হাইবাজিন সবটা বলে, যে যেদিন আমি সুইসাইড করতে এসেছিলাম সেদিন তুমিই আমাকে বাঁচিয়েছিলে। তুমি বলেছিলে না তুমি জঙ্গলে হারিয়ে গেছো। তখন মিকোটো বলে, কি জানি, আমার তো এখানকার কোনো কথাই মনে পড়ছে না, শুধু এটা মনে হচ্ছে এখানে আমি আগেও এসেছিলাম। এরপর হাইবাজিন সবটা বলে, যেদিন আমি এখানে সুইসাইড করতে এসেছিলাম সেদিন তোমাকে আমি ছেলেবেলা ছোট্ট একটা মেয়ে হিসাবে দেখেছিলাম। ছেলেবেলাতেও তুমি খুবই কিউট ছিলে, তোমাকে দেখে প্রথমে আমি ভূত ভেবেছিলাম, তারপর দেখি তুমি তোমার নামটা বলো, আমার নাম মিমি মিমি মিকোটো। তোতলাতে তোতলাতে তুমি তোমার নাম বলো, তুমি আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনো। আমার মরবার ইচ্ছা চলে যায়, কারণ আমি জানতাম কেউ আমাকে দেখে নিলে আমি আর মরতে পারবো না। তখন আমার একটাই দায়িত্ব ছিল, তোমাকে যেভাবেই হোক তোমার বাড়ির লোকের হাতে তুলে দেওয়া। কিন্তু তুমি মুখে একটা জিনিসই বিড়বিড় করছিলে, কাশ আমি না জন্মাতাম, কাশ আমি পৃথিবীতেই না আসতাম। আমি বুঝতে পারি তুমিও আমার মতন একাকিত্বে ভুগছো। ছোট্ট মানুষ হলে কী হবে, তুমিও নিজের জীবনের চরম পরিণতি পেতে চাইছো, কিন্তু সেটা সম্ভব নয়। তুমি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলে, আমি নতুন জীবন ফিরে পেয়েছিলাম, যে কারণে তোমাকে আমার তখন থেকে ভালো লাগতে শুরু করে। এই কথাগুলো শুনে মিকোটো বলে, কি জানি ভাই, আমার তো এগুলো কিচ্ছু মনে পড়ছে না, শুধু একটা জিনিসই জানি, আমার দাদাকে আমি আগের মতন করে ফিরে পেতে চাই। হাইবাজিন বলে, চিন্তা করো না, আর এসব ভুলভাল ভাবনা চিন্তা ছাড়ো। মিকোটো বলে, হ্যাঁ তুমিও তোমার মৃত্যুর চিন্তা ছেড়ে দাও। জঙ্গল থেকে ফিরে আসার পথে মিকোটো একটা সুন্দর ফুলের তোড়া ওর জন্য কিনে আনে। এই সাদা ফুলটা খুবই স্পেশাল একটা ফুল, যেটা দেখে হাইবাজিন অবাক হয়ে যায়, কারণ হাইবাজিনও মিকোটোর মতন কোনোদিনই নিজের জন্মদিন সেলিব্রেট করতো না। নিজেকে ভাবতো জন্মিয়ে ও হয়তো অনেক বড় ভুল করে ফেলেছে, কিন্তু আজকে মিকোটোর হাতে এই ফুলের তোড়াটা জন্মদিনের গিফট হিসেবে পেয়ে খুবই এক্সাইটেড হয়ে যায়। হাইবাজিন বলে, সেদিন তোমার জন্মদিনের দিনই সেম ফুল আমি তোমার জন্য কিনতে চেয়েছিলাম, তুমি নিশ্চয়ই ফুলটার মিনিং জানো, এটা মৃত্যুর পরবর্তী সময় মানুষকে দেওয়া হয় তার জীবনের শান্তির জন্য। মিকোটো এটা শুনে প্রথমে একটু লজ্জা পায়, তারপর মিকোটোর হাতেও ফুলটা ফিরিয়ে তুলে দিয়ে বলে, এটা তোমারও জন্মদিনের রিটার্ন গিফট, সেদিনে আমি তোমাকে দিতাম, শুধু বুঝতে পারছিলাম না দেওয়াটা উচিত হবে কিনা। এরপর পেছন থেকে ওকে জড়িয়ে ধরে আর বলে, ধন্যবাদ, তুমি আমাকে একদা বাঁচিয়েছিলে। এরপর ওকে কিস করতে যায়, কিন্তু মিকোটো বাধা দিয়ে বলে, আমি গ্র্যাজুয়েট হওয়ার পরই এসব হবে।
হাইবাজিন বলে, উফ সত্যি তুমি আমাকে জ্বালিয়ে মারলে, আজকে একটা পারফেক্ট মুড ছিল, মুডটাই নষ্ট করে দিলে। মিকোটো বলে, মুড তো বারবার আসবে যাবে, তো আমরা একে অপরের জীবন বাঁচিয়েছি, আমরা একে অপরকে বহু বছর ধরে চিনি। এরপর ওর হাতটা বাড়িয়ে দেয়, ওরা একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যায়। ওদের ভালোবাসাও এভাবে সুন্দর পরিণতি পায়। পরের দিন স্কুলে যায়। স্কুলে গিয়ে দেখে যে সেই দিনই মিকোটো, মানে যেদিন ওদের প্রথম ফার্স্ট টাইম দেখা হয়েছিল, মিকোটোকেও প্রথম দেখাতেই চিনতে পেরে যায়। যেদিন ওর দুটো মেয়ের সাথে ধাক্কা লাগার পরই মিকোটো খানিকক্ষণ পর টেরেস থেকে ঝাঁপ দিতে গেছিল, আর সেদিন হাইবাজিন ওকে বাঁচিয়েছিল। সেদিন থেকেই ওদের সম্পর্কের শুরু। আর এখানেই এই ড্রামাও শেষ।